আসসালামু আলাইকুম বিয়াস, ঈদ মুবারক। আজকে আমাদের লাইভের সাথে যোগদান করবে আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এর পরিবারবর্গ। এখন আমি আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এর প্রধান উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিজান স্যারকে আমি সংযোগ করছি। ধন্যবাদ নাহিদ। ঈদ মুবারক। ঈদ মুবারক। তারপর আমি আমাদের সাথে সংযোগ করছি আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এর প্রকাশক জনাব অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন। আসসালামু আলাইকুম। জি মিজান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ধন্যবাদ মুমিন ভাই। আমরা সবাই মোটামুটি আজকে পাওয়ার নিউজের সবাই একসাথে হতে পেরে আনন্দ লাগছে, ভালো লাগছে। জি আপনাকে। এখন আমি আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এর সম্পাদক জনাব তারেক আহমদ খানকে আমাদের সাথে যোগদান করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিজান ভাই, মুমিন, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক ভাই। ভাই তারেক, দেখে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। এখন আমাদের সাথে সংযোগ হবেন আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এর ব্যবস্থাপনা সম্পাদক জনাব সালাম আহমদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের সাথে সংযোগ হবেন আমাদের পাওয়ার নিউজের প্রোগ্রাম প্রোডিউসার জনাব প্রোগ্রাম প্রোডিউসার প্রোগ্রাম প্রোডিউসার জনাব ডক্টর আব্দুল হাফিজ শাফি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আজকে হোস্টিং এর সহযোগিতা করবেন আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এর সম্পাদক জনাব তারেক আহমদ খান। ধন্যবাদ নাহিদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তাইলে প্রথমে আমরা সবার পরিচয় দিয়ে দেই। আমাদের সাথে আছেন আমাদের পাওয়ার নিউজ বিডির প্রধান উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিজান। উনার পরিচয়, উনি ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবস্থান করেন। উনি নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। একাধারে তিনি এসটিভি, পিপিটিভি, আমাদের বাংলাদেশের বাংলা ভিশন সহ বিভিন্ন টিভির সাথে উনি ম্যানচেস্টার প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং উনি ব্যবসায়ী হিসেবে উনার একটা প্রতিষ্ঠান আছে আদনান্স। আর উনি জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে, ওইটার উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমাদের সাথে আছেন আমাদের পাওয়ার নিউজ বিডির প্রকাশক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন। উনি ব্যক্তিগত জীবনে উনি আইন পেশার সাথে জড়িত। এরপর উনি আইনজীবী সমিতির সোশিয়াল সেক্রেটারি এবং অন্যান্য সামাজিক সংস্থা এবং ব্যবসায়ী সংস্থার সাথে উনি জড়িত আছেন। আমাদের সাথে আরেকজন আছেন তারেক খান। যদি আমাকে একটা সেকেন্ড দেন, শুধু সবকিছু ঠিক আছে, না সবকিছু ঠিক আছে। বাংলা ভিশনের আমি কোনো করেসপন্ডেন্ট না। আমি বাংলা ভিশনে টকশোতে করেছি এবং বাংলা ভিশনের সাথে সুসম্পর্ক রয়েছে, বাট আমি অফিসিয়ালি কোনো বাংলা ভিশনের কোনো পদবি মানে নিয়ে কাজ করি না। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আছেন আমাদের পাওয়ার নিউজ বিডির ব্যবস্থাপনা সম্পাদক জনাব সালাম আহমদ। আসসালামু আলাইকুম সালাম ভাই। উনি ব্যবসার সাথে জড়িত, উনার পেশা ব্যবসা। আর আমাদের পাওয়ার নিউজ পরিবারের সাথে আছেন আরেকজন আছেন আমাদের ডাক্তার আব্দুল হাফিজ শাফি। উনি পেশায় ডাক্তার। উনি সাবেক অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড এমএজি উসমানী মেডিকেল কলেজের। বর্তমানে উনি এফসিপিএস অধ্যয়ন কোর্সে অধ্যয়নরত ঢাকা পিজি হসপিটালে। শাফি ভালো আছেন? জি জি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে এখন পিজি বলা হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিব। ধন্যবাদ। আর আমাদের সাথে পাওয়ার নিউজ পরিবারের সাথে জড়িত আছেন প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে।
ধন্যবাদ। আমি এবারে দিয়ে দিচ্ছি আমাদের সঞ্চালক, আজকের প্রোগ্রামের সঞ্চালক আহমেদ নাহিদের কাছে। ধন্যবাদ তারেক ভাইকে আমাকে সহযোগিতা করার জন্য। যারা পরবর্তীতে আসবেন ওদের পরিচয় আবার আমরা দিয়ে দিব। তো আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এর প্রধান উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিজান ভাইকে, আমাদের ওনার ঈদ কিভাবে কাটলো এই করোনার পরিস্থিতিতে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক আহমেদ নাহিদ এবং তারেক খান সহ আমাদের প্যানেলে যারা রয়েছেন, অ্যাডভোকেট মুনিন খান এবং সালাম ভাই সহ ডাক্তার শাফি সহ সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন পাওয়ার বিডি নিউজকে, যারা আমাদেরকে সহযোগিতা করছেন, এইসব দর্শক শ্রোতাদেরকে আমি জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এত তাড়াতাড়ি এই অবস্থানে আসতে পারতাম না। তো আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আর আপনাদেরকে শুধু লন্ডনের ম্যানচেস্টার থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা আমরা যাদের আত্মীয় স্বজনকে আমরা এই অল্প কিছু দিনের মধ্যে এই ভয়াবহ করোনা ভাইরাসে হারিয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। পাশাপাশি যারা আক্রান্ত রয়েছেন, বিভিন্ন রোগে বিভিন্ন সমস্যা আছেন, তাদেরকে আল্লাহ যেন শিফা দান করেন। এই প্রত্যাশা আমাদের পরিবারের পক্ষ থেকে রইল। আমি যাচ্ছি, যেহেতু আমাকে উপস্থাপক বলেছেন যে ঈদ কেমন কেটেছে। আপনারা জানেন যে বিশ্বে মহামারী আক্রান্ত করোনা ভাইরাসের জন্য আমরা যে স্বাভাবিকভাবে ঈদ পালন করি সেইটা আমাদের পক্ষে পালন করা সম্ভব হয়নি। এটা শুধু ভাগ্যের উপরে আমরা ছেড়ে দিতে হবে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ জানেন, আমাদের কৃতকর্মের জন্য হয়তো তিনি আমাদেরকে এই অবস্থা বা এই সম্মুখীন করেছেন। আমরা যে অবস্থায় আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আমরা লন্ডনে, আমিও অত্যন্ত ভাগ্যবান যে আমার পরিবারে একজন কোরআনে হাফিজ এবং আলিম ছিলেন বিদায় আমি আমার ছেলে, ভাই, বাগনা এবং কাজিনদের নিয়ে আমরা ঈদের জামাত পড়েছি। মানে ডিস্টেন্স মেনটেন করে 9 জনে আমরা ঈদের নামাজ পড়েছি। দূরত্ব মেনটেন করে আমি আমার রেস্টুরেন্টে ব্যবস্থা করেছিলাম। তো আমি মনে করি যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই ঈদের জামাতটা অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঈদের জামাতে শরীক হতে পারে নাই। ঈদের জামাতটা খুতবা সহ সম্পূর্ণ করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি সেই ভাগ্যবান মানুষ এবং নিজেকে ভাগ্যবান মনে করছি যে আল্লাহ জীবনের প্রথম হয়তো আমি খুব একটা স্ট্যাটাস দিয়েছিলাম হয়তো যে আমি ঈদের নামাজটা পড়তে পারবো না, কিন্তু না, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমি মহান রব্বুল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই ঈদের সময় লন্ডনে আপনারা জানেন যে করোনা ভাইরাসের জন্য ডিস্টেন্স মেনটেন রেখে সবাইকে ঘরে নামাজ পড়ার জন্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং ব্রিটেনে যারা রয়েছেন তারা এই নিয়ম নীতি মেনে তারা নিজ নিজ বাড়িতে নামাজ আদায় করেছেন। এবং অন্যান্য বছর আমরা আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবাকে আমরা দেখতে যাই, কিন্তু দুঃখের বিষয় এই বছর আমার নিজের ছেলে আমার বাসায় আসতে পারেনি, নিজের ছেলের বউ আমার ঘরে আসতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক। যখন আমার ছেলে আমার ঘরের সামনে এসেছে, তার মা তাকে কিছুটা ঈদের খাবার দিয়েছেন, কিন্তু অনেক কষ্ট পেয়েছি যে ছেলেটা ঘরে আসতে পারলো না, নিজের ছেলেকে জড়িয়ে ধরতে পারলাম না, নিজের ছেলেকে আদর করতে পারলাম না। তো এটা সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আমরা আমাদের কৃতকার্যের জন্য হয়তো এই পানিশমেন্ট পাচ্ছি। তো ইনশাআল্লাহ এটা একদিন খুব শীঘ্রই কেটে যাবে। বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করতেছে নিজ নিজ ধর্ম অনুযায়ী। ইনশাআল্লাহ এটা খুব শীঘ্রই আমরা কেটে স্বাভাবিক জীবনে আবার চলে আসব। ধন্যবাদ নাহিদ। ধন্যবাদ মিজান ভাইকে। আমাদের সাথে অনেকে সংযুক্ত হয়েছে। আমাদের কমেন্ট বক্সে কিছু কমেন্ট আসছে। মাবরুর রহমানে মাশাআল্লাহ বলেছেন। আমাদের উসমাননগর প্রতিনিধি জনাব শাহজাহান আহমদ আমাদের সবাইকে ঈদ মোবারক জানিয়েছে। ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ। এখন আমি আমাদের সাথে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আনার জন্য আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এর প্রকাশক জনাব অ্যাডভোকেট মুহিনুল ইসলাম মুহিন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব।
মুমিন সম্ভবত ওনার ইন্টারনেট ফ্রিজ হয়ে গেছে। উনি আপনি তারেক খান কাছে চলে যান, তারপরে উনি আসবেন হয়তো। আমি দুঃখিত, আমাদের প্রকাশক জনাব অ্যাডভোকেট মনির আমিনের নেটওয়ার্ক জনিত কারণের কারণে আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এখন আমাদের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো আমাদের পাওয়ার নিউজ BD24 এর সম্পাদক জনাব তারেক মাহমুদ খানকে। ধন্যবাদ নাহিদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা আসলে এইবার ঈদ সবাই একটা ব্যতিক্রমধর্মী ঈদ উদযাপন করেছি। আমরা এইবারই আমার জানা মতে ইতিহাসের এইবারই প্রথম যে আমরা খোলা ময়দানে শাহিদ গায়ে নমাজ পড়তে পারিনি। প্রথম থেকেই নিষেধ করা হয়েছে সিটি কর্পোরেশন থেকে। আমি ব্যক্তিগতভাবে নমাজ পড়েছি আমার মহল্লায় মসজিদে ফজরের নামাজের পর আধা ঘন্টা পর আমরা নামাজ পড়েছি, তারপর তো বাসায় চলে আসলাম। আর যেহেতু একটা আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে সেফ হেলথ, সেফ বাসস্থান, আমরা নিজের ঘরে অবস্থান করব, নিজেকে সেভ করব, পরিবারকে সেভ করব, সমাজকে সেভ করব। আর বিশেষ করে সিলেটে তো ধরেন আপনারা সবাই জানেন যে সিলেটে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকালও আমাদের সিলেটে একজন মৃত্যুবরণ করেছেন। যাই হোক, এগুলো আজকে ঈদের দিন, খুশির দিন, আমরা প্যাথেটিক চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য, যদি এটা তো আমাদের নিত্য সঙ্গী থাকবেই। আর আমাদের সাথে ডক্টর শাফি আছেন, উনিও কিছু হয়তো মেসেজ দিবেন। আর এই পর্যন্তই, পরবর্তীতে আমি আবার সুযোগ নেব। ধন্যবাদ নাহিদ। আমাদের প্রকাশক অ্যাডভোকেট মির্জা মহির স্যারকে কিছু আপনি বলার জন্য অনুরোধ করবো। যে আপনার নেটওয়ার্ক ঠিক আছে, আপনার মিউট অপশনটা মিউট আছে, ওনার মাইক্রোফোন মিউট। মুমিন ভাই মাইক্রোফোন মিউট। মুমিন ভাই মাইক্রোফোন আনমিউট করগা। আমরা সালাম ভাইকে বলার সুযোগ দেই। উনি আসছে তো, বলতে পারবেন উনি। হ্যাঁ মুমিন ভাই বলেন। শোনা যাচ্ছে নি? জি শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি মুমিন ভাই শোনা যাচ্ছে। নাহিদকে জি ধন্যবাদ নাহিদ করে দেওয়ার জন্য। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মিজানুর রহমান মিজান ভাই আছেন, সালাম ভাই আছেন, আমাদের পাওয়ার নিউজের সম্পাদক তারেক খান আছেন, আমাদের ডাক্তার ভাই আছেন। তা আসলে যে কথা বলছিলাম, ঈদ মানে হলো আনন্দ, খুশি বা সমগ্র বিশ্বে একটা উৎসবের মতো পালন করা হয়। আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতি বা করোনা ভাইরাসের কারণে আজকে ঈদের আনন্দটা নিরানন্দে পরিণত হয়েছে। যাই হোক, আল্লাহর ইচ্ছা ছিল এ ধরনের ঘটনা ঘটবে। তো আমরা সবাই জানে যে ঈদ সবাই, আমার জন্মের পর থেকে আমরা দেখে আসছি যে শাহিদ গায়ে আমরা নামাজ কুলাকুলি হয়, একজনের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। ব্যতিক্রমধর্মী একটি ঈদ আমরা উদযাপন করলাম, যে অনেকে বাসা বাড়িতে নামাজ আদায় করেছেন, অনেকে আমি মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করেছি, আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে জায়নামাজ মাস্ক ব্যবহার করে 3 ফুট দূরত্ব থেকে আমরা আসলে নামাজ আদায় করেছি। এবং যে আমার দুঃখ এটাই যে আমরা খোলাখুলি করতে পারি নাই, কারোর সাথে হাত মিলাতে পারি নাই। এই যে ঈদের আনন্দটা নিয়ে পরিণত হয়, সেটাই আসলে খুব বিষয় আমার কাছে। আজকে এই পরিস্থিতির শিকার। যাই হোক, সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই মহামারী থেকে পৃথিবীর সকল মানুষকে উত্তরণ তিনি করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সকল সুস্থ এবং নিরাপদ থাকেন। আর এই করোনা ভাইরাসে যে সকল আমাদের আত্মীয় স্বজন বা মানুষের, আমাদের সিলেটে অনেকেই মারা গেছেন, সকলের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের পার্শ্ববর্তী এলাকার, আমাদের এলাকার কোন আক্রান্ত হয়েছেন, আমরা আমাদের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ নাহিদকে। এ পর্যায়ে আমরা
আমাদের পাওয়ার নিউজ BD24 এর ব্যবস্থাপনা সম্পাদক জনাব সালাম আহমদ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সালাম ভাই বলার আগে একটা মেসেজ দিয়ে দেই। সালাম ভাই এবং নাহিদের সাথে একটা সম্পর্ক আছে, মিজান ভাই মনে হয় জানেন না। নাহিদের আব্বা সালাম ভাই। আমরা নাহিদকেও ভাই বলি, আবার সালাম ভাইকেও ভাই বলি। সালাম ভাই ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমাদের মঞ্চে আছেন মিজান ভাই, অ্যাডভোকেট মুমিন ভাই, ও তারেক আহমদ ভাই, ডাক্তার সাবি আহমদ ভাই। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের পাওয়ার নিউজ BD24 এর জেলা ও উপজেলা জেলা ভিত্তিক যে রিপোর্টার গুলো প্রতিনিধিরা আছেন, আপনারা জার্জিরির নিরাপত্তা থেকে নিউজ কালেকশন করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর যে আমরা চলে যাব আমাদের শাফি ভাইয়ের কাছে। শাফি ভাই, আপনার ঈদটা কিভাবে কাটলো? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ঈদ মোবারক। আমাকে আপনাদের এই মেলায় যুক্ত করার জন্য। আসলে আমি এই পাওয়ার নিউজ বিডির সাথে গত 1 মাস হয়েছে যুক্ত হয়েছি। আসলে আজকে খুব বৃষ্টি হচ্ছে, আমাদের হৃদয়ে ভরাক্রান্ত, হৃদয়ে কান্না হচ্ছে, আকাশেও কান্না হচ্ছে। এরকম ঈদ আমাদের জীবনে আসেনি। আমার সিনিয়ররা আজকে আড্ডা আসছেন, ওনাদের মধ্যে ওনাদের জীবনে হয়তো ওনারা দেখেননি। যেটা মিজান ভাই বললেন, ওনার ছেলে ওনার বাসায় আসে নাই, এটা তো বাসায় আসে নাই। আর আমরা বাসায় থেকে আমার আব্বাকে শুধু সালাম করতে পেরেছি, বাবার সাথে মুসাফা করতে পারিনি। আমরা প্রতিনিয়ত মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যাচ্ছি যাতে এই অবস্থা থেকে মুক্তি পাই আমরা। তবে একটা খুশি লাগতেছে, ঈদের খুশি, যে আমরা সবাই সুস্থ অবস্থায় আছি। কারণ চারদিকে যেভাবে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, মহান রাব্বুল আলামিন যে আমাদেরকে এত সুস্থ রাখছেন, এটাই আমার কাছে মনে হয় আমার ঈদের খুশি। আর আমি পাওয়ার নিউজ বিডি আজকে মিলন মেলা পেরে একটা সুযোগ নিতে চাই, যেটা হচ্ছে আপনারা সবসময় বলেন সত্যের সন্ধানে সারাক্ষণ। এখন প্রচুর মিডিয়া বর্তমানে রাইজ করেছে, আশেপাশে অনেক অনলাইন ভার্সন আছে, প্রিন্ট মিডিয়া আছে। আপনাদেরও পরবর্তীতে সম্ভবত অনলাইন টিভি আনতে পারেন আপনারা। সেক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু আপনাদের আজকে উপদেষ্টা, বার্তা সম্পাদক, প্রকাশক, সম্পাদক সবাই একসাথে আছেন, যাতে সবসময় আমরা একটা কোয়ালিটি মেনটেন করি নিউজের ক্ষেত্রে, এবং আমাদের আপডেট গুলো যেন সবসময় একটা অন্যদের চেয়ে আলাদা থাকে। কারণ মার্কেট এখন যে পরিমাণে চলে গেছে, আপনাকে অন্য আস্থা অর্জন করতে হলে সবসময় আপডেট রাখতে হবে, এবং সত্যের সন্ধানে যেটা আপনারা দিয়েছেন আপনাদের লোগো থিম, সেটা কিন্তু একদম 100% আপনি ধরে রাখতে হবে, এবং সবকিছুতে একটু আধুনিকতা, ডিজিটালাইজেশন আনতে হবে, যেটা আপনারা চেষ্টা করে যাচ্ছেন। আপনারা আমার মনে হয়, যদিও আপনারা অনেক ধরে আছেন, তো এই প্ল্যাটফর্মে ইনিশিয়াল স্টেজে সুনাম করে নিতে পারলে এই সুনাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরে রাখার সুযোগ দিবেন আমাদেরকে। আমরা চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন নিশ্চয়ই। আর এবারের ঈদে যেটা হলো, তারেক ভাই কথা আমিও বলতে চাই, আমার এই বয়স বাড়ার পরে ঈদগাহে বোধহয় এবারে অনেক দিন পরে প্রথম ঈদগাহে করতে পারলাম না। যেভাবেই হোক একটা সুযোগ করে আমার ছোট ভাই আর আমি ঈদগাহ চলে যেতাম। ঈদগাহতে ঈদের নামাজ কখনো মিস হতো না। এবার হচ্ছে কালোর শাহ মসজিদে নামাজ পড়েছি, ডিস্টেন্স মেনটেন হয়েছে। তো আমরা চেষ্টা করব স্বাস্থ্যবিধি গুলা মেনে চলার, কারণ এই করোনা ভাইরাস অনেক দিন আরো থাকবে আমাদের সাথে। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমাদের স্বাভাবিক জীবন হয়তো ফিরে আসবে ইনশাল্লাহ। কিন্তু কত তখন আমরা কে কি অবস্থা থাকবো আল্লাহই জানেন একমাত্র। আপনাদেরকে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আর আমাদের এই যেন পাওয়ার নিউজ বিডিটা একটু ডিফারেন্ট হয় অন্যদের চাইতে, সেটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শাফি ভাই, আপনার কাছে একটা আমাদের প্রশ্ন আছে, যে আপনি এর আগে একদিন বলেছেন যে যে করোনা রোগের ভ্যাকসিনটা, আমি কালকে একটা নিউজে দেখেছি, এটা ভ্যাকসিনটা মানে রেডি হয়ে গেছে, এটা কি কতটুকু সত্য? আমি ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন এনেছেন, যদিও আজকে ঈদের আড্ডা, তারপরে করোনার কথা এনেছেন। আপনি দেখবেন বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে ভ্যাকসিনের কথা, যে কোন ভ্যাকসিন 40 বছর লাগছে, কোন ভ্যাকসিন 5 বছর লাগছে, সর্বনিম্ন ভ্যাকসিন আসতে লাগে 2 বছর লাগছে। 2 বছরের কমে কেউ কখনো ভ্যাকসিন আনতে পারে নাই। বিভিন্ন দেশ, রাশিয়া হোক, ইংল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, চায়না, সবাই যে দাবি করতেছে, এটা কিন্তু
100% সিওরিটি দিয়ে কেউ করতে পারে নাই। হয়তো বা আপনার বানরের উপর কাজ করতেছে, বাদুরের উপর কাজ করতেছে, পরে আসতে দেখা যায় মানুষের উপর কাজ করতেছে না, ট্রায়াল দিয়ে দিয়ে আসতে হয়, ট্রায়াল অনেক সময় লাগে। সুতরাং এই ধরনের গুজবে কান দেওয়া যাবে না। ভ্যাকসিন আমরা চাই, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, প্রতিনিয়ত রমজানে দোয়া করছি যাতে করোনা মুক্ত হয়ে যায় পৃথিবী, ভ্যাকসিন তাড়াতাড়ি চলে আসুক। কিন্তু ভ্যাকসিন এত তাড়াতাড়ি আসবে না, বিজ্ঞানকে বুঝতে হবে আমাদেরকে, আমাদের সময় লাগবে ভ্যাকসিন আসতে। সুতরাং এখন যে প্রতিটা নিউজ আসলে আপনি তাড়াতাড়ি শেয়ার করে দিবেন, এটা যেন না হয়, একটু পারফেক্ট এনে সত্য যাচাই করে সেটা বলতে হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল হাফিজ শাফি ভাইকে। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের মিজান ভাইয়ের কাছে। মিজান ভাই, আপনাদের দেশের বর্তমান করোনা পরিস্থিতি কি? আলহামদুলিল্লাহ, দেশের ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতি আপনি জানেন, ইউরোপের মধ্যে সবচাইতে বেশি মানুষ মারা গেছেন, 37,000-এরও বেশি ইংল্যান্ডে। আলহামদুলিল্লাহ গত সপ্তাহ 10 দিন থেকে আস্তে আস্তে আমাদের যে মৃতের সংখ্যা সেটা কমে আসছে। এবং ব্রিটেনের সরকার বরিস জনসন ইতিমধ্যে লকডাউন কিছুটা শিথিল করেছেন এবং তিনি পরিকল্পনা করতে যাচ্ছেন যে আস্তে আস্তে কিভাবে অফিসে যাতে মানুষ কাজ করতে পারে, অফিসে দূরত্ব মেনটেন করে আবার কিভাবে ফিরে যেতে পারে অফিসের কাজে। এবং সেই সাথে উনি সবচাইতে বেশি যেটা নিয়ে ব্রিটেনের মানুষ এখনো সংখ্যায় আছে সেটি হচ্ছে যে কিভাবে মানে পুরাপুরি নিরাপত্তা কথা চিন্তা করে বাচ্চাদেরকে কিভাবে স্কুলে দেওয়া হয়। যদিও বরিস জনসন বলেছেন যে আগামী মাস থেকে স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে সেটা নির্ভর করবে এই যে আগামী সপ্তাহ 10 দিন রয়েছে সেইটির মৃত্যুর হারের কথা বিবেচনা করে। কিন্তু একটা জিনিস আপনাকে বলে রাখি যে ব্রিটেনের সরকার কারো পরিবারকে চাপিয়ে দিচ্ছে না, বাচ্চাদেরকে একটা, আপনারা জানেন হয়তো জানেন না যে ব্রিটেনে যদি কোনো ছেলেদেরকে বা মেয়েদেরকে আপনি স্কুলে না দেন ঠিক মতো, তাইলে আপনার বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিবে এবং আপনাকে ফাইন করবে এবং পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই জায়গায় এই করোনা ভাইরাসের জন্য সরকার এই আইনটা শিথিল করে রেখেছে। তিনি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি আপনি চান, আপনার যদি খোলা হয়, এখনো কিন্তু কনফার্ম নিউজ না যে ওটা খোলা হবে, কিন্তু যদি খোলা হয় তারপরেও সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি চাইলে আপনার বাচ্চাকে স্কুলে দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চা সম্পূর্ণ নিরাপদ না, তাইলে আপনি আপনার বাচ্চাকে স্কুলে না দিলেও চলবে। সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আপনাকে ফাইন বা কোনো আইনের আওতায় আনা হবে না। তার মানে এটা বিষয় দাঁড়াচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে মনে করেন খুব শীঘ্রই হয়তো স্কুলের ব্যাপারে আরো নিয়ম আসবে এবং সেইখানে স্পষ্টভাবে বলা হয়েছে যদি খোলা হয় আপনার বাচ্চাকে যদি নাও দেন তাইলে তারা এই ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেবে না। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যে ব্রিটেনের মানুষ কিন্তু ওই যে লকডাউন এর ব্যাপারে মোটামুটি আমরা প্রথমে যারা অসচেতন ছিলেন, এবং আমি আমার টাউনের কথা বলতেছি, আমরা খুব একটা সতর্ক ছিলাম না। প্রথম 2 সপ্তাহের মধ্যে আমরা 5 জন মানুষকে হারিয়েছি। অত্যন্ত দুঃখের বিষয় যে এইসব আমাদের সামান্য নেগলিজেন্সির জন্য হয়তো আমরা আমাদের প্রতিবেশীকে হারিয়েছি। আল্লাহ দোয়া করি এখন মানুষ কিন্তু অনেক সচেতন। এই ছিল বর্তমান ব্রিটেনের অবস্থা। ধন্যবাদ। ধন্যবাদ মিজান ভাইকে। এরপর যে আমরা চলে যাব আমাদের অ্যাডভোকেট মনির ভাইকে। আমরা শুনতে পেরেছি যে আপনাদের পার্শ্ববর্তী এলাকার করোনা রোগী ধরা পড়েছে, ওইখানে বর্তমান পরিস্থিতি কি? অ্যাডভোকেট মনির ভাই। জি, আসলে আমরা যতটুকু জেনেছি যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তো আসলে স্পেসিফিক এখনো জানা যায়নি, এবং আমার বাসা থেকে 20-30 ফুট দূরত্বে একজন রুগী, কিছুক্ষণ আগে লাইভে থাকার সময় আমার ফোন আসছে যে একজন রুগী মানে সিমটম একজনের আছে এই ধরনের। তো ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বা ওনার বাড়ির লোকজন করার জন্য বা থানায় ফোন দেওয়ার জন্য, তো আমার একজন ডাক্তার আমাকে ফোন দিয়ে বলছে উনি কিছুক্ষণের মধ্যে আসবেন, এসে ওনার যে সিমটম এবং
জন্য ওনার নেবেন। যদিও শুনছি আবার উনি দিচ্ছেন না বা উনি আগ্রহ না এই ট্রিটমেন্টে। তখন আমরা এলাকা থেকে আমাদের এলাকা মুরব্বিয়ান আমাকে বলেছেন যে আমি বলেছি যে রাত 10টার দিকে যদি দেখি এই ধরনের উনি যান না বা কোন টেস্ট করাতে প্রস্তুত না হতে হলে আমরা জুড়ে ধরে ওনাকে মেডিকেলে ভর্তি করে দিয়ে আসবো বা টেস্টের ব্যবস্থা করবো। এই হলো 25 ফুট দূরত্বে ঘটনাটা। আর পার্শ্ববর্তী আমার সামান্য কিছু দূরে স্পেসিফিক পাইনি বা রায়নগরের আমাদের দর্জিপাড়ার ওইদিকে এগুলা মোটামুটি ক্লিয়ার, ওনারা করোনা আক্রান্ত। এবং আপনারা শুনেছেন, আমরা জেনেছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় টিলাগড় যে আমাদের 22 নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, উনাকেও শোনা যাচ্ছে উনারা পজিটিভ। যাই হোক, আসলে আমাদের এই সিলেট শহরটা মোটামুটি ডেঞ্জার জোনের আগে, মানে 100% চলে গেছে। সরকার খুলে দেয়, তখন আমাদের নিয়েছিলেন জীবন আগে জীবিকা পরে বলে ওনারা কিছু কিছু ব্যবসায়ীরা ওনারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। আমরা প্রতিনিয়ত নাহিদ, আপনাকে আমি অনুরোধ করব আপনি উনাকে আউট করেন, তারপরে উনি যখন আসবেন তখন আমার মনে হয় সিস্টেমটা মানে কানেকশনটা ভালো হয়। এই ভালো হয়েছে, উনি যখন আসবেন আমার মনে হয় ফ্রেশলি, তখন নেটওয়ার্কে এতটা সমস্যা দিবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মিজান ভাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের পাওয়ার নিউজ বিডির হেড অফ প্রোগ্রাম। নাহিদ আমাকে সুযোগ দিলে ওর পরিচয় দেই। মৌলানা আহমেদ শামসুদ্দিন আমাদেরই ছোট ভাই, প্লাস আমাদের জাস্ট হেল্প কোরআনের আলো অনুষ্ঠানটা উনি মুখ্য আলোচক হিসেবে ছিলেন, এবং পাশাপাশি উনি ব্যক্তিগত পেশাগত জীবনে উনি একজন ব্যাংকার, আল আরাফা ব্যাংকে উনি জব করেন। আর টিভি প্রেজেন্টার হিসেবে উনার অভিজ্ঞতা ইংল্যান্ডের ইকরা টিভিতে উনি কাজ করছেন। আর এর আগে উনি এসটিভিতে, তারপর বাংলা ভিউ এবং ইসলামিক টিভি, আমাদের এক সময়ের জনপ্রিয় চ্যানেল ইসলামিক টিভিতে উনি কাজ করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক সবাইকে, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, অনেক জমজমাট আড্ডা চলতেছি দেখতেছি। আলহামদুলিল্লাহ। শামসুদ্দিন পরিচয় দেওয়া ভালো, তখন তোমার ইয়েটা সুবিধা হবে। তারেক ভাই আপনি মনে হয় অনেক তারেক ভাই অনেক বেশি পরিচয় দিয়ে দিয়েছেন। আসলে সহজ কথা, এখানে যারাই দেখতেছি সবাই আমার বড় ভাই, আপনাদের ছোট ভাই একই, এটাই আমার সবথেকে বড় পরিচয়। আর মিজান ভাইকে বলি, আমাদের একটা এখন মোটামুটি আমার ছোট ভাই নাহিদ আছে, ডাক্তার আছেন, তারপর ব্যবসায়ী আছেন, উকিল আছেন, আবার স্টুডেন্টও। নাহিদ তো স্টুডেন্ট, এখনো পড়ালেখা স্টাডি করতেছে, স্টুডেন্ট আছে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ। জি আছেন। আসসালামু আলাইকুম। আরেকজন ভাই যুক্ত হয়েছেন, ডাক্তার সাহেব সম্ভবত। আমি এই পর্যায়ে আমাদের শামসুদ্দিন ভাইয়ের কাছে চলে যাব। শামসুদ্দিন ভাই, আপনার এইটা কিভাবে কাটলো এই করোনা পরিস্থিতিতে? নাহিদ ভাই, আসলে আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো কেটেছে, অনেক ভালো কেটেছে। যদি বলেন যে করোনা পরিস্থিতিতে বা কঠিন পরিস্থিতিতে কেমনে ভালো কাটছে বলেন, আসলে সত্যি আমার ভালো কেটেছে। কারণ আমার একটু বদভ্যাস আছে, আমি কোনো ঈদেই রমজানটা সব থেকে বেশি এনজয় করি। আর রমজান যাওয়ার পরে ঈদের দিন আমি অনেকটা কি হয়ে যাই, একটু চুপসে যাই আর কি। এটা আমার মানে একটা কমন চরিত্র হয়ে গেছে, অনেক বছরের ধরে দেখতেছি নিজেকে এক্সপেরিমেন্ট করে যে এটাই ঘটে। তো সেই হিসাবে ঈদের দিন আমি খুব একটা বের হই না, তো সে আর মায়ের কাছে থাকতে পছন্দ করি। সেই হিসাবে আমি আমার মতোই ছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। ধন্যবাদ। ধন্যবাদ।
আহমেদ শামসুদ্দিন ভাইকে, আমি অনুরোধ করবো তাইমত ভাইকে আপনি আমার সঞ্চালনার দায়িত্বটা গ্রহণ করুন। আমাদের স্ক্রিনে অনেকে আছেন, যেহেতু আমি আপনাদের সবার জুনিয়র, আমি বিহাইন্ড দ্য সিনে থাকি, আমি বিহাইন্ড দ্য সিনেই বেটার। হ্যাঁ, আমার মনে হয় তারেক আপনি এই অনুষ্ঠানটা, বাকি অনুষ্ঠানটা আপনি সঞ্চালন করুন, কারণ নতুন যারা প্রতিনিধি আসবে আপনি পরিচয় করিয়ে দিলে নাহিদের জন্য একটু সুবিধা হবে। আর যেহেতু দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে আমি বলছি, নাহিদ যিনি আমাদের বিহাইন্ড দ্য সিন কাজ করে থাকেন, তিনি আজকে সর্বপ্রথম লাইভে এই ধরনের অনুষ্ঠানে সঞ্চালন করছেন। তাছাড়া এখানে যারা রয়েছেন সবাই বয়সেও বড় আর এক্সপিরিয়েন্সের দিকে বড়, তো সেজন্য একজন নতুন মানুষ হিসাবে অনেক ডিফিকাল্ট হয়ে যায় অনুষ্ঠান পরিচালনা করার জন্য। তারপরে আরেকটা ডিফিকাল্ট আছে যেখানে উনার বাবা উপস্থিত রয়েছেন, আর আমরা তো উনার গার্জিয়ানের মতো, তো সব মিলিয়ে ওনার জন্য একটা ডিফিকাল্ট। এটা সবার বেলা আমার যদি এরকম হতো তাইলে হয়তো আমাদের এইরকম সাময়িক সমস্যার সম্মুখীন হতাম। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে তারেক খানকে বাকি অনুষ্ঠান পরিচালনা করার জন্য। নাহিদকে আমি অনুরোধ করব আপনাদের যারা প্রতিনিধি রয়েছেন আমাদের, তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমরা যারা রয়েছি আমরা আস্তে আস্তে এক এক করে বিদায় নিব। এই সুযোগে আমি একটু বলতে যাচ্ছি যে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাহিদ ভাইকে। উনি ওনার প্রথম লাইভ হলে অত্যন্ত সুন্দরভাবে স্মুথলি নিয়ে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানটাকে। মানে আমরা বুঝতে পারছি আমাদের পাওয়ার নিউজ বিডি আগামী দিনের যারা মানে আসবেন পর্দায়, তারা অত্যন্ত সুদক্ষভাবে নিজেদেরকে তৈরি করে ফেলছেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি নাহিদ ভাইকে। আমার নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে, এই জন্য দুঃখিত, আমি প্রায় সময় চলে যাচ্ছি, হয়তো বা বাতাসের কারণে নেটওয়ার্কের প্রবলেম। নাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে প্রোগ্রামটা শুরু করার জন্য। আমি এখানে আরেকটু যুক্ত করতে চাই যে নাহিদ ভাই যেভাবে সুন্দরভাবে শুরু করেছেন, সেভাবে নাহিদ ভাইকে কিন্তু দেখাচ্ছে অনেক সুন্দর। আমার মনে হয় এই স্ক্রিনের মধ্যে সব থেকে সুন্দর নাহিদ ভাইকে দেখাচ্ছে। না, তারপরে যেহেতু ও টেকনিশিয়ান, তার দেখেন স্ক্রিনটা কত সুন্দর বিহাইন্ড দ্য সিন, তো এটাও আরেকটা বাড়তি। এটা মনে হয় নাহিদ ভাই আমাদেরকে কিন্তু ঠগাই ফেলছেন মনে হয়, উনি সুন্দর উনি নিয়ে গেছেন। আমাদের ভালো লাগতেছে যে নাহিদ এত সুন্দর করে পাওয়ার বিডি নিউজের যে লগোটা এবং স্ক্রিনটা উনার পিছনে যে রয়েছে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো উনার যে এই জন্য আমরা আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ। মূলত আজকে এটা সঞ্চালনার কারণ মূল উদ্দেশ্য হলো এই নতুন একটা ফরম্যাট আমি উদ্বোধন করার জন্য আপনাদের সাথে সারপ্রাইজ সিস্টেম। থ্যাংক ইউ নেক্সট টাইম থেকে এটা সবাই ইউজ করতে পারবেন, এই ব্যবস্থা আমি করে দেব। স্পেশালি আমি তারেক ভাইকেও করে দেব, উনি কিন্তু এই জিনিসটা খুব বেশি মিস করতেছে, এটা আমি বুঝতে পারতেছি। তো আমি তারেক ভাইকে অনুরোধ করবো আমাদের বাকি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ঠিক আছে। হ্যাঁ মিজান ভাই। জি ভাই বলেন। ভাই আমাদের সাথে মনে হয় আছেন মুমিন ও উনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন। উনার বাংলাদেশে তো আসলে হচ্ছে কি আজকে ঈদের দিন, সবাই নেটওয়ার্ক ইউজ করতেছে, সবাই ঈদের দিন বিদায় একটু বেশি লোড হচ্ছে, আর তার জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। আমাদের সাথে এসেছিলেন আমাদের আহমেদ শামসুদ্দিন, উনি আজকের ঈদের জমাত মনে খুব সম্ভবত আমাদের জেজিরপাড়া মসজিদে প্রথম মানে জামাত হয়, ওই সম্বন্ধে একটু যদি কিছু বলেন। মানে একই মহল্লায় আমরা থাকি, আর তোমার পাড়ায় তো আমাদের সিটি মেয়র আরিফুল হকের বাসায়ও ইনজুরি আছে, ওই সম্বন্ধে যদি উনার পাশাপাশি আহমেদ শামসুদ্দিন। তারিক ভাই ধন্যবাদ। আসলে ঈদের জামাত আলহামদুলিল্লাহ আমরা আজকে একসাথেই পড়েছি, আমরা পাশাপাশি আমরা একই মসজিদে আদায় করেছি, এবং আমরা মনে হয় ওই দিক দিয়ে সৌভাগ্যবান আজকে যে আমরাই মনে হয় সিলেটে সর্বপ্রথম ঈদ জামাত আদায় করেছি সম্ভবত, জানি না এর আগে আর কেউ আদায় করেছেন কিনা। আমরা বাংলাদেশ টাইম 5:30 5:30টার দিকে আমরা ঈদের জামাত আমরা আদায় করি ঝেরঝেরিপাড়া জামে মসজিদে, যেহেতু ঈদগাহে যাওয়ার পারমিশন নাই বা ওইরকম আয়োজন নেই এই বছর। তারপর আমরা কিন্তু যথেষ্ট মুসল্লিয়ানের অংশগ্রহণে এবং
গভর্নমেন্ট রুলস যেটা কোয়ারেন্টাইন পরিস্থিতিতে যে সতর্কতা বিধি মেনে, এবং প্রত্যেক মুসল্লি কিন্তু সেই সতর্কতা বিধি মেনেছেন এবং যথেষ্ট দূরত্ব বজায় রেখে আমরা কিন্তু সালাতুল ঈদ আদায় করেছি এবং এবং অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। তো এই জন্য আসলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা আসলে রমজানের শেষের দিকেও চিন্তিত ছিলাম যে আসলে এবারের ঈদের জামাতটা কি হবে, কোথায় আদায় হবে, কেমনে হবে, কি হবে না হবে সব মিলিয়ে। এবং এটা মনে হয় বহির্বিশ্বে মনে হয় আমাদের শ্রদ্ধাভাজন মিজান ভাই আছেন, মনে হয় ইংল্যান্ডের আমাদের ভাইরা বা আত্মীয়রা মনে হয় ওইখানে খুব একটা কেউ জামাত আদায় করতে পারে নাই। অনেকেই দেখেছি যে ফেসবুকে পোস্ট করেছেন যে ঘরের মধ্যে আদায় করেছেন ফ্যামিলি নিয়ে, মানে এটা ভিন্ন হবে না হবে সব মিলিয়ে। এবং এটা মনে হয় বহির্বিশ্বে মনে হয় আমাদের তো এই এই জিনিসটা আমাদের জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা ঈদের নামাজ আমরা আদায় করতে পেরেছি এবং সুন্দরভাবে আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর পরবর্তীতে আরেকটা জামাতও আমাদের মসজিদে হয়েছে, সেটা সকাল 8টার দিকে হয় সম্ভবত। তো এই দিক দিয়ে আমরা আরেকটা ফজিলতের কাছাকাছি হয়েছি। ঈদের জামাতটা কিন্তু মানে হারাম শরীফ বা ওইসব জায়গায় কিন্তু ফজরের নামাজের পরে পরেই অনেক আগে আদায় করা হয়। আমরা আমাদের এই এশিয়া উপমহাদেশে আমরা একটু দেরিতে আদায় করি, দুটোই ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমরা অন্যরকম একটা ঈদ উদযাপন করলাম আর কি এইবার। আর এই আর কি, আলহামদুলিল্লাহ তারেক ভাই। এবং আসলে সব থেকে একটা জিনিস আমার কাছে খুব সুস্পষ্ট হয়েছে যে অনেকেই আমরা মসজিদে কিন্তু দীর্ঘ সময় ব্লেম দেই যে মসজিদে মানে পাবলিক গ্যাদারিং বেশি হলে আমাদের করোনা ছড়াতে পারে। এটা আমার রমজানের শেষের দিক থেকে মসজিদ খুলে দেওয়ার পর আমার কাছে খুব স্পষ্ট একটা অভিজ্ঞতা হলো যে মসজিদে যেসব লোকজন যান আসলে তারা কিন্তু অনেক অনেক মানে সুশীল মেন্টালিটির, যাদের মধ্যে একটা বিবেক এবং তাদের মধ্যে একটা নীতিবোধ আছে, যার জন্য আমরা এই যে ঈদের নামাজ আদায় করেছি প্রত্যেকে স্বতন্ত্র দায়িত্বে দূরত্ব বজায় রেখেছেন। এই বছর কেউই মুসাফা করতে যান নাই, খোলাখুলি করতে যান নাই, কাউকে বলারও প্রয়োজন হয় নাই এবং এত মানে চুপচাপ মানে সবাই নামাজ আদায় করে চলে গেছেন, মানে কোনো গ্যাদারিংও করে নাই, যেটা আমরা তো সৌভাগ্যবান যে আমরা সিলেটের ঐতিহাসিক শাহীদগায় আমরা বিভিন্ন ঈদের নামাজ আমরা আদায় করি বা অতীতে আমরা ছোটবেলা থেকে আদায় করে আসছি। নামাজ শেষে একটা বড় ধরনের একটা গ্যাদারিং হয় বা একটা মানে মানুষের জট লাগে। তো ওই জিনিসটা এইবার আমরা যে আদায় করেছি যথেষ্ট মানুষের উপস্থিতি ছিল, কিন্তু কেউই এইটা স্বতন্ত্রভাবে মেনটেন করেছেন, যেটা আসলে আবার ঠিক যে জিনিসটা আমরা হয়তো অন্য জায়গায় দেখি যে ওই কি বলে আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, একটা আর্থিক প্রতিষ্ঠানে আছে, ওইখানেও আমরা বিভিন্ন সময় জনস্বার্থে আমাদের প্রতিষ্ঠানটাকে খোলা রাখি, অনেক নীতি বা অনেক কিছু করার পরও দেখা যায় যে পাবলিককে কন্ট্রোল করা কষ্টকর হয়। অথবা মানে বিভিন্ন মার্কেটেও দেখেছি যে পাবলিক যখন গ্যাদারিং করে তখন সবই একীভূত হয়ে যায়, ওই যে সোশ্যাল ডিস্টেন্সটা ওইটা বজায় রাখতে চায় না। কিন্তু নামাজি মুসল্লিরা কিন্তু ওইটা করেছে, এটা আসলে চমৎকার, মানে কেউই কারোর সাথে মানে ইয়ে হয় না। এটা তারেক ভাই আপনি নিজেও সাক্ষী, আমরা এটা জিনিসটা দেখেছি যে মুসল্লিরা কিন্তু তার নিজ দায়িত্বে কিন্তু সুন্দরভাবে নামাজ আদায় করেছেন এবং ওইখানে সোশ্যাল ডিস্টেন্সটা কিন্তু চমৎকার ভাবে বজায় ছিল। ধন্যবাদ। আচ্ছা, আমরা এই কয়েকদিন ধরে যে সিলেটে যে অবস্থা, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, এরপর থেকে আমরা নিউজ পোর্টালের সাথে কাজ করার সুবাদে আমরা জানতে পেরেছি যে হয়তো সিলেট সহ যে বাংলাদেশের বেশ কয়েকটা মহানগরীতে হয়তো লকডাউনের ব্যাপারে আরো কড়াকড়ি অবস্থান চলে আসতে পারে। এই সম্বন্ধে আমাদের প্রশাসক হয়তো কিছু জিনিস জানেন, যেহেতু উনি আইন পেশার সাথে জড়িত আছেন, এবং উনি যদি কিছু বলেন এবং এই সম্বন্ধে বলেন। আমাদের খুব সম্ভবত অ্যাডভোকেট মুমিনুল ইসলাম নেটওয়ার্ক জনিত কারণে সমস্যা আছেন। মিজান ভাই। জি ভাই বলেন। হ্যাঁ বলেন। আমাদের তো আসলে এটা তো বলার কি, মানে আমাদের এই করোনা পরিস্থিতি নিয়েই আমাদের বাঁচতে হবে খুব সম্ভবত, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে যে এইটা মানে অচিরেই এটা নিঃশেষ হওয়ার নয়। এই এখন মিজান ভাই একটু আপনার কাছ থেকে সময় নিয়েছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের পোর্টালের উপসম্পাদক হযরত উমর ফারুক। আসসালামু আলাইকুম উমর ফারুক ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মিজান ভাই ও আমাদের পোর্টালের ওই অফিস কিনে নাহিদের মতোই অফিস কিনে থাকে, এই জন্য আমরা দেখা হয় না, পরিচয় সবার সাথে হয় না। উমর ফারুক, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার সাথে আমরা এখন পরিচিত হলাম এবং আমরা পাওয়ার বিডি নিউজ 24 এর পরিবার সবাই। তো আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবার সাথে আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। উমর ফারুক, আমাদের বলেন আজকে কেমন ঈদ কাটলো? সবাই তো আমরা এই সবারই একরকম যে আমরা ব্যতিক্রম ঈদ করেছি। আপনার অনুভূতিটা কি ঈদ সম্পর্কে? সবাইকে ঈদ মোবারক। আজকে বিশ্ব মহামারী যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কারোরই তেমন একটা ভালো যায় বলে আমার মনে হয় না। সবারই স্টে হোম স্টে সেফ এভাবেই যাইতে হয়। তো আমাদেরই সবার মধ্যেই আমাদেরই কাটছে সে একই রকম। বর্তমান যে ঈদের পরিস্থিতি, অনেক সময় দেখা গেছে আপনার আমাদের এখানে আমি যে এরিয়ার মধ্যে, সেখানে একটা জামাত হয়েছে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে ঈদের নামাজের পর আসলে প্রাথমিক পর্যায়ে যেটা করণীয় সেটাই করতে হয়েছে আমাদের। এখন আমরা বাসাতেই আছি, বাসাতেই বর্তমান যেই ঈদ চলতেছে চলমান সেই পর্যায়ে আছি, কোনো জায়গায় বের হইতে পারতেছি না। আগের মতো যে সমসাময়িক যেই বিষয়গুলো আগে যে আনন্দ উল্লাস থাকতো, সেই উল্লাসটা তো এখন নাই এবং সবার মাঝেই নাই আর কি। এই চলতেছে আমাদের মতো করে, এই স্টে হোম চলতেছে আর কি, বাড়িতেই আছি, বাসায় আছি। ধন্যবাদ। আমাদের অ্যাডভোকেট মুমিন আবার এসেছেন। মুমিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি, এখন একদম স্পষ্ট। আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আমাদের অনুষ্ঠানটা অলরেডি 42 মিনিট চলে গেছে, আমাদের অনুষ্ঠানকে শেষ করতে হবে। এখন যদি মিজানুর রহমান মিজান ভাই, যদি আপনার শেষ কোনো মেসেজ থাকে আমাদের। ধন্যবাদ তারেক খান। আমি এটা বলবো, আসলে দেখেন আমরা যে সময়টা পার করছি, আমরা বিশ্বের যে কোভিড-19 বা প্যান্ডামিক, সেটা আমাদের এই জাতি পুরো বিশ্বকে একটি মেসেজ দিয়ে দিল, যে এটা প্রমাণ করলো যে আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। দেখেন আমেরিকা, রাশিয়া, চায়না, জাপানের মতো দেশ যেখানে ঘরে বসে মিসাইল মারতে পারে, ঘরে বসে মানুষের নিরীহ নির্যাতিত মানুষকে ধ্বংস করতে পারে, এ ধরনের সুপার পাওয়ার দেশগুলো এই সামান্য একটা জ্বর সর্দি কাশির কাছে হার মেনেছে। এতে কি প্রমাণিত হয়? প্রমাণিত এটাই হয় যে আল্লাহ আমাদেরকে সব ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। আমাদের যখন আমরা সীমা লঙ্ঘন করি, তিনি তখন আমাদের উপর হয়তো নাখুশ ছিলেন, আজ তার জন্য হয়তো আজকে এই অবস্থা। আমি কোনো ইসলামিক স্কলার না, আমি কোনো মাদ্রাসা বা আমার কাছে কোনো ইসলামিক সেই যোগ্যতা নাই, কিন্তু একজন হিউম্যান হিসাবে, একজন মানুষ হিসাবে এটা আমি বলতে পারি যে মানুষ, আল্লাহ দেখেন এই যে করোনা ভাইরাস, আমেরিকা, কানাডা, তারা বসে বসে কিন্তু নিরীহ মানুষকে, হাজার হাজার মানুষকে ধ্বংস করেছে। আজকে দেখেন এই করোনা ভাইরাসের কারণে পুরা বিশ্ব স্থবির, কোনো ধ্বংস নাই, কোনো হানাহানি নাই, কিচ্ছু নাই, কারণ সব মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত। ডোনাল্ড ট্রাম্প বলেন, বরিস জনসন বলেন, ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার যখন করোনা ভাইরাস হয়েছে তখন এটাই প্রমাণ হয়েছে যে করোনা ভাইরাস কেন, দুনিয়ার কোনো অপশক্তি কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ যখন আমাদের উপরে নাখুশ হবেন তখন যাকে ইচ্ছা পানিশমেন্ট দিতে পারবেন। তো আমি এইটাই বলবো যে আমরা যে যেখানে আছি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একে অন্যকে সহযোগিতা করি এবং আমরা একে অন্যের জন্য দোয়া করি। তবে এই করোনা ভাইরাস আমাকে ব্যক্তিগতভাবে দু একটি জিনিস শিখিয়ে দিয়েছে। আপনারা জানেন আমি দীর্ঘ প্রায় 39 বছর যাবত আমি চ্যারিটি কার্যক্রম করি, কিন্তু এই করোনা ভাইরাস আসার পরে আল্লাহ আমাকে আরো একটু বেশি সুযোগ করে দিয়েছেন কিছুটা মানুষের খেদমত করার জন্য। সেই যে
একটা এই 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 যে আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। আমি সব সময় আপনারা জানেন যে বিভিন্ন কমিউনিটির সাথে জড়িত, বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত। ইংল্যান্ডে প্রায় 25 বছর যাবত আমি একটা চ্যানেলে কাজ করতেছি, 2টা চ্যানেলে কাজ করতেছি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। আমি সব সময় এখন রিয়েলাইজ করি যে আমি আমার বাচ্চাদেরকে কিন্তু ঠিক মতো সময় দিতে পারি নাই। আই ফিল সো সরি ফর দ্যাম। আমি কিন্তু এই করোনা ভাইরাসের জন্য আমার বাচ্চাদেরকে সময় দিয়েছি, আমি আমার পরিবারকে সময় দিয়েছি, কিছুটা আমি সহযোগিতাও তাদেরকে করেছি। সেই থেকে আমি শিক্ষা নিয়েছি যে এই করোনা ভাইরাস হয়তো আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিল, আমাদের জীবনে বিশ্বকে নতুন ভাবে শুরু করতে শিখিয়ে দিয়েছে। এবং আমরা এটা দোয়া করব যে আমাদের পুরনো যত গ্লানি আছে, পুরনো দুঃখ আছে, সেগুলা মুছে ফেলে আমরা নতুন আবার একটা বাংলাদেশ বলেন আর নতুন বিশ্বকে আমরা নতুন ভাবে আমরা পরিচালনা করব। আর এই করোনা ভাইরাস আমার বিশ্বাস এটা যখন আস্তে আস্তে বিশ্ব থেকে পুরাপুরি যদিও না হয় মুক্ত পাবে, তখন প্রতিটি মানুষ আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে এবং প্রতিটি জীবন পাবে তাদের জন্য নতুন ভাবে তারা শুরু করবে, এই প্রত্যাশা আমার থাকবে। আমার এখানে আমার চেয়ে অনেক বিজ্ঞ যিনি ইসলামিক স্কলার আমার সামনে রয়েছেন, উনি আমার চাইতে শতগুণ ভালো বুঝেন। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে আমার ইমানের যে আকীদা রয়েছে, আমার জ্ঞান এবং চিন্তা ধারণা থেকে আমি ফিল করি যে আল্লাহ আমাদেরকে একটা কঠিন পরীক্ষায় ফেলেছেন। ইনশাআল্লাহ তিনি আমাদেরকে উদ্ধার করবেন, তিনি মালিক, তিনি সর্বশক্তিমান। ধন্যবাদ তারেক খান। ধন্যবাদ। আসলে মিজান ভাই ঠিকই বলেছেন, এই করোনা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু শিখিয়েছে। আরেকটা জিনিস আমরা পেয়েছি যে আমাদের পরিবেশটা অনেকটা রেস্ট পেয়েছে, যে পরিবেশটা আমরা বিশুদ্ধ কি বলবো দূষিত ধোঁয়ায় পরিণত হয়েছিল টোটাল বিশ্ব, সেই হিসেবেও কিছুটা পরিবেশটাও শিথিল হয়েছে। আমি এবারে চলে যাব আমাদের প্রকাশক অ্যাডভোকেট মুমিন, লাস্ট মেসেজ। আমাদের অনুষ্ঠানটা প্রায় শেষ। ধন্যবাদ তারেক খানকে। সম্মানিত দর্শক, আপনারা জানেন বা আমাদের আজকে অতিথি আমাদের পাওয়ার নিউজের পরিবারের সকলেই জানি আমরা যে করোনা ভাইরাস একটি মহামারী, শুধু ওয়ার্ল্ডের প্রতিটি দেশে আজ আক্রান্ত, প্রতিটি দেশের জনগণ আজকে আক্রান্ত। বিশ্বের ক্ষমতাধর অনেক রাষ্ট্র আজকে দিশেহারা হয়ে গেছে কিভাবে কি করবে না করবে। আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলবো। আমাদের বাংলাদেশ আপনারা জানেন যে জনসংখ্যা অনেক বেশি, দেশের চেয়ে অন্যান্য দেশের চেয়ে আমাদের জনসংখ্যা অনেক বেশি এবং দেশটি ছোট। ওয়ার্ল্ডে অনেক দেশ আছে যেগুলাতে জনসংখ্যা কম কিন্তু দেশ অনেক বৃহৎ বড়। আমাদের দেশে যে হারে জনসংখ্যা চতুর্দিকে ছিটে ছিটিয়ে আছে, আমাদের দেশে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি আশা করেছিল বা যেটি বলেছিল, আমরা বিগত দিনে সংবাদপত্রের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম যে আমাদের দেশে আক্রান্তের সংখ্যা আরো বেশি হবে বা মারা যাবে আরো অসংখ্য লোক। কিন্তু আজ পর্যন্ত আমাদের দেশে আক্রান্ত সংখ্যা বাংলাদেশে প্রায় 19,000 প্রায় 35,500 কত এরকম হবে, 36,000 মতো হবে বা আজও আক্রান্ত হয়েছে এবং প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 700, 800, 1000। আজকে আক্রান্ত হয়েছে 1900, হয়তো কালকে এই ধরনের হতে পারে। তো আমি যে কথা বলছিলাম, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে ভেবেছিল আমাদের দেশে আক্রান্ত সংখ্যা বেশি হবে বা জনসংখ্যার দিকে ইন্ডিয়া এবং বাংলাদেশ সেম সমান জনসংখ্যার দিকে। যাই হোক, আল্লাহ অশেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমজানের খাতির আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে করুণা করেছেন যে এই ভাইরাস থেকে। তো আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি আগামী দিনে যেন আমাদের উনার কুদরতি হাত দিয়ে আমাদের দেশকে উদ্ধার করেন, সমগ্র বিশ্বর জনগণ, বিশ্বের মানুষকে উনি উনার কুদরতি হাতের সাহায্যে সবাইকে এই বিপদকে, এই মহামারীকে উনার আকাশে তুলে নেবেন এবং সমস্ত মানব জাতি আগে যেরকম চলবেন নেওয়া স্বাভাবিক গতিতে চলাফেরা করবার তৌফিক দেবেন এবং আমরা যারা কাজে কর্মে ব্যস্ত আছি
সবাই যেন নিজ নিজ কর্মস্থলে আবার ফিরে যেতে পারি এবং দেশটা আবার যাতে সুন্দর হয় সেই কামনা করি এবং সেই আশা আমি প্রত্যাশা করি আল্লাহর কাছে এবং জনগণের কাছে বা আমাদের সিলেটবাসী বা দেশবাসীর প্রতি আমার একটি অনুরোধ, যেহেতু এই রোগটি অত্যন্ত স্পর্শকাতর, যে একজনের সংস্পর্শ আসলেই আরেকজনের সম্ভাবনা থেকে যায়। যেমন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বা বিশ্বের প্রতি দেশে আমরা দেখেছি যে সকল জনগণ, যে দেশের জনগণ প্রথমে এই ভাইরাসকে বিশেষ করে পাত্তা দেয় নাই বা অবহেলা করেছে, সেই সব দেশে কিন্তু মহামারী আকার ধারণ করেছে বেশি, মৃত্যুর সংখ্যা বেশি। ঠিক আমাদের দেশে সরকার যেহেতু উদ্যোগ নিয়েছিল, যে লকডাউন দিয়েছিল, সাধারণ ছুটি ঘোষণা করেছিল, তখন দেখা গেছে আমাদের বিশেষ করে মার্কেট গুলা বা যে সমস্ত জায়গায় জনসংখ্যা বেশি হয় সেই সকল জায়গায় জনগণ কিছুটা বাসা বাড়িতে চলে যাওয়ায় কিন্তু আমাদের এইদিকে কিন্তু আক্রান্ত সংখ্যা কম হয়ে গেছে। কিন্তু কিছু কিছু মার্কেট, যেমন কাঁচা বাজার, সবজি বাজার, চালের আড়ত, মাছ বাজার, ওইগুলা কিন্তু কন্টিনিউ খোলা ছিল, বা মেডিসিন যেগুলা, যে ঔষধ কোম্পানিগুলা, সেগুলা কিন্তু লোক সমাগম বেশি হয়, কিন্তু আজকে আমাদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের সিলেটও আমরা দেখেছি বিগত দিনে সরকার সাধারণ ছুটি ঘোষণা, সরকার যখন সীমিত আকারে ব্যবসা বাণিজ্য ঈদের জন্য খুলে দেওয়া হয়, তারপরও এই যে আমরা বিশেষ করে আমাদের জনগণ সেই সরকারের বিধিনিষেধ আমরা মেনছি না এবং স্বাস্থ্যনীতি মেনছি না। আমাদের প্রোগ্রামের অনেকটা সময় চলে যাচ্ছে। জি, এই জন্য কিন্তু আমাদের এই আজকের এই অবস্থা। আমি চাই বা আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আমাদের আল্লাহ যেন উদ্ধার করেন এই মহামারী থেকে। ধন্যবাদ তারেক। ধন্যবাদ তারেক ভাই। এখানে একটা কথা আমি যুক্ত করতে চাই, দুঃখিত, যে আমাদের শ্রদ্ধাভাজন মিজান ভাই যে কথাটা বলছিলেন যে যে পৃথিবীর অনেক কিছু বদলে গেছে, ওইখানে বর্তমান সমাজ বিজ্ঞানীরা নতুন কিন্তু একটা কনসেপ্ট দিচ্ছেন, যে নিউ লাইফ কনসেপ্ট। মানে ওনাদের ধারণা কি যে এখন আর আমরা মনে হয় ওই আগের যে স্বাভাবিক জীবনে ছিলাম, এটা ওনাদের ধারণা বলছে, এটা মানে ওনারা মানে জাম্পশন করছেন যে আগের যে স্বাভাবিক জীবনে ছিলাম ওই জীবনটা এখন হয়তো খুব দ্রুত আবার আর ফিরে আসবে না। মেবি এটা কোনো ধর্মীয় কথা না, মানে ওনাদের কনসেপ্টটা কি। এবং আমাদের কিন্তু ওই যে আগের জীবন আচরণের মধ্যে আমাদের কিন্তু অনেক পরিবর্তন চলে আসবে মনে হয় নেক্সট মানে ডে গুলোতে। এবং আমাদের কিন্তু নিউ লাইফ, কি নতুন একটা লাইফ স্টাইল বা কনসেপ্টের মধ্যে চলে যেতে হবে। এটা বিজ্ঞানীরা বলছেন, সমাজ বিজ্ঞানীরা বলছেন ইদানিং। এবং ইভেন ব্যবসা বাণিজ্য এবং এবং সোশ্যাল অনেক অ্যাক্টিভিটিটা কিন্তু হয়তো ঠিক আগের আদলে থেকে একটু চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম একটা মানে সম্ভাবনা বা আশঙ্কা করা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ঠিকই বলেছেন। অলরেডি আমরা ভার্চুয়াল লাইনে সিস্টেমে চলে যাচ্ছি। অলরেডি অ্যাডভোকেট মুমিন তো জানেন বা ওনারা প্র্যাকটিস করতেছেন। এই মুহূর্তে সিলেট আদালত সহ সারা বাংলাদেশেই মোটামুটি অলমোস্ট বেশিরভাগ আদালতেই ভার্চুয়াল কোর্ট সিস্টেম চালু হয়েছে। এই কোর্টের মাধ্যমে অনেক আসামিদেরকে বিচারকের কাঠগড়ায় না দাঁড়িয়ে ভার্চুয়াল সিস্টেমে ওইটা করা হচ্ছে। অলরেডি আমরা অনেকটা সিস্টেমে চলে যাচ্ছি, মানে এই ইয়ে থেকে যাতে আমাদের কার্যক্রম ধারাবাহিকতা থাকে। এবারে চলে যাচ্ছি আমাদের সালাম ভাইয়ের কাছে। আমরা শেষ করতে হবে, আপনি সংক্ষিপ্ত ভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জি, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। কি আর বলবো, ঈদ মানে খুশি। এই খুশির আতঙ্কের ভিতরে আজ আমরা ঈদ উদযাপন করেছি ঘরের ভিতরে। সবসময় শাহিদ দিয়ে যে ঈদের নামাজ আদায় করেছি, কিন্তু আজকে আমরা পাড়ার মসজিদে ঈদের নামাজ আদায় করেছি। কিন্তু বোঝা গেছে আমরা একে অন্যের সাথে ঝগড়া, কারোর সাথে আর কোনো আলাপও নেই, হাত মিলামিলিও নেই, কুলাকুলিও নেই। যার যে নামাজ পড়ে যার যে বাসায়। এরপরেও ঈদ ভালো কেটেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের পাওয়ার বিডির সংবাদদাতা সবাইকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের উপসম্পাদক হযরত উমর ফারুক।
আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। আপনার লাস্ট মেসেজ দর্শক এবং আমাদের যারা আছে আজকে উপস্থিত সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা। আসলে করোনা আসাতেই আমাদের অনেক কিছু শিক্ষণীয় হয়েছে। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়ছে, আমাদের মধ্যে সম্পর্কের যেই জোরালো যে একটা সম্পর্ক থাকে সেটার মধ্যে আমাদের একটা মায়া মহব্বত বেড়েছে। আমরা সেটার মধ্যে অনেকের সহযোগিতার হাতও আমরা দেখতে পাইছি, যে অনেকভাবে মানুষ অনেকভাবে সহযোগিতা করতেছে। বর্তমান প্রেক্ষাপটে সরকারের যেই, আমি বলবো যে সরকারের যে বিধিবিধান গুলো দিয়েছে বা যে নিয়ম শৃঙ্খলা গুলো দিয়েছে, যে লকডাউন সিস্টেম করছে, সেগুলো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন বা যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন, তারা সবাই মানার চেষ্টা করবেন। এবং ঈদ এবছর যদি চলেও যায়, ক্রমান্বয়ে যদি আপনি বেঁচে থাকেন, ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আবার সেটা আসবে, আপনি সে সময়ে আনন্দ উল্লাস করতে পারবেন। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব দর্শক শ্রোতাদেরকে, আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হয়ে একদম মানে এই বর্তমান এই বছরের যে ঈদটা আছে সেইটা আপনারা একটু আনন্দ ত্যাগ করুন। আপনাদের সচেতনতার মাধ্যমেই আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ ফিরে পাবে বলে আমি আশা করি আর কি। ধন্যবাদ জানাই powervideo24.com এর সকল আহ, সদস্যকে এবং সম্পাদককে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান আহ, অনুষ্ঠানে আমাদেরকে, বিশেষ করে আমাকে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ধন্যবাদ। ধন্যবাদ ওমর ফারুক। আসলে আমরা একটি আগামী সুন্দর বাংলাদেশ সবাই প্রত্যাশা করি। আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আমরা পাওয়ার নিউজ পরিবার আজকে আমরা যেভাবে নিজেদের মধ্যে পরিচিত হলাম, আমাদের দর্শকদের সাথে পরিচিত হলাম, সবাই আমরা এখানে অফিস স্কিনের অনেকেই ছিলেন, যেমন আমাদের ওমর ফারুক ছিলেন, আমাদের নাহিদ টেকনিক্যাল সাইডটা দেখে সাধারণত ও ফ্রন্টে আসে না, তারপর অনেক জড়তা ছিল, এটাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দেখবেন। আমরা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সমর্থন দিবেন, আমাদের লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহ যোগাবেন। আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেব। এখানে আমাদের আহমেদ শামসুদ্দিন আছেন, উনি এই বিষয়ে বেশ অভিজ্ঞ, এজন্য উনাকে আমরা একটা দায়িত্ব দিয়েছি। উনি ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে আরেকজন ছিলেন, এখন চলে গেছেন, ডক্টর শাফি, উনিও প্রোগ্রাম নিয়ে আসবেন। আমরা চেষ্টা করব, আমাদের মিজান ভাইও এই বিষয়ে অভিজ্ঞ, যথেষ্ট অভিজ্ঞ। আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই আজকের আড্ডায়। সবাইকে কষ্ট করে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ঈদ মুবারক। আর আমি একটা জিনিস বলে দেই, শুধু একটা জিনিস আমি এটা বলবো যে দর্শক শ্রোতা যারা রয়েছেন, আপনারা হচ্ছেন আমাদের চালিকা শক্তি, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক যারা রয়েছেন তারা আমাদের আমাদের একটাই উদ্দেশ্য, যে আমরা যে কাজটা করতেছি ফি সাবিলিল্লাহ, ইনশাআল্লাহ এই পাওয়ার বিডি নিউজে যারা আমরা টিমে রয়েছি, যারা আমরা কাজ করতেছি, বিহাইন্ড দ্য সিন বলেন, ফ্রন্ট লাইনে কাজ করতেছি, আমরা এইটা একদম নিঃস্বার্থভাবে আমরা কাজ করতেছি। আমি ব্যক্তিগতভাবে এটা আপনাদেরকে বলতে পারি যে এখানে যারা রয়েছেন তারা এই পাওয়ার বিডি নিউজ দিয়ে কারোই সংসার পরিচালনা হবে না, ভবিষ্যতেও হবে না, এখনো হয় না। শুধু আমাদের একটা ইচ্ছা যে এই পরিবারের পক্ষ থেকে বা পাওয়ার বিডি নিউজের পক্ষ থেকে যদি আমরা কারো উপকার করতে পারি, আমরা দেশের কিছু উপকার করতে পারি, আমরা সুবিধা বঞ্চিত মানুষের সুবিধার কথাগুলো উপস্থাপন করতে পারি, তখনই ভাববো আমরা যে আমরা এই যে কাজটা সার্থক হয়েছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যদি পাওয়ার বিডি নিউজের সাথে যদি কেউ সম্পৃক্ত হতে চান ভালো কাজে, আমাদের সাথে যোগাযোগ করবেন। দেশে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সুন্দর একটি পরিবার হব, সুন্দর একটি দেশ গঠনের জন্য আমরা কাজ করব। আমাদের আশেপাশের সুবিধা বঞ্চিত মানুষগুলোকে আমাদের মাধ্যমে, আমাদের সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিব, এই কামনাটুকু আমরা করি। আর আমরা চেষ্টা করব যে যেহেতু সত্যের সন্ধানে, আমরা এই স্লোগানটা যাতে আমাদের মাথায় থাকে। আমরা শুধু লাইক কমেন্ট আর শেয়ারের জন্য আমরা কোনো ধরনের
কোনো ধরনের অপপ্রচার বা বিভিন্ন সময় আছে যে অনলাইনে জনপ্রিয়তার জন্য বিভিন্ন সময় আমরা শেয়ার করি, এই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। শেয়ার করার আগে যাতে নিউজের গুরুত্বটা দেখেন, নিউজের সত্যতাটা যাচাই করেন, তখন শেয়ার করবেন, তখন নিউজ করবেন। এই অনুরোধটুকু রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মিজানুর রহমান মিজান, ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেখানে থাকবেন আপনারা নিজের দিকে খেয়াল রাখুন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং দেশের নিয়ম মেনে চলুন। ধন্যবাদ। ধন্যবাদ মিজান ভাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।